ওকে, সো যেটা বলছিলাম যে আমার চ্যাপ্টার নাম্বার 2 থেকে 6 পর্যন্ত এই সেকশন ডি, এখান থেকে আমার এমসিকিউজ আসবে, এমডিকিউজ আসবে, এবং এখান থেকে আমার কি একটা সিআর টাইপ কোশ্চেন, সেকশন সি টাইপ 20 মার্কের একটা কোশ্চেন আসবে। মুভিং অন টু চ্যাপ্টার নাম্বার 7 থেকে স্টার্ট করে চ্যাপ্টার নাম্বার 10 পর্যন্ত, দিস ইজ নোন অ্যাজ সেকশন সি। এন্ড সি থেকে আমার একটা সিআর টাইপ কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, একটা বড় কনস্ট্রাকটিভ রেসপন্স কোশ্চেন আমার আসতে পারে, সিলেবাসে বলা আছে এখান থেকে আসতে পারে কোশ্চেন। নেক্সট কামস চ্যাপ্টার নাম্বার 15 থেকে স্টার্ট করে চ্যাপ্টার নাম্বার 19, এটাকে আমরা বলবো সেকশন নাম্বার ই। এবং এখান থেকেও একটা সিআর টাইপ কোশ্চেন আসতে পারে। বেসিক্যালি সিআর টাইপ কোশ্চেন আমাদের কনস্ট্রাকটিভ রেসপন্স কোশ্চেন 20-20-40 মার্কের আসবে। 20 মার্ক একটা আসবেই ফ্রম কি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। আর যে 20 মার্ক আছে দ্যাট ক্যান কাম ফ্রম সি, অথবা ইট ক্যান কাম ফ্রম ই। এখন ইট উইল ডিপেন্ড অন লাক। ইফ ইউ আর গুড অ্যাট ওয়ার্কিং ক্যাপিটাল এন্ড এখান থেকে কোশ্চেন আসে, ভেরি গুড, সেকশন সি থেকে আসলো। আর যদি না আসে তাহলে একটা এমডিকিউ কোশ্চেন আসবে। মানে ইটস ভাইস ভার্সা, মানে এন্টায়ার সিলেবাস ইজ গোইং টু বি টেস্টেড। বাট বড় কোশ্চেন আসলে সুবিধা কি মাঝখান থেকে যে ওয়ার্কিংস গুলো করি আমরা, ওখানে আমার কিছু বেনিফিটস পাওয়া যায়। আমার মেইন অ্যান্সার হয়তো ভুল গেছে, সমস্যা নেই, বাট আইল গেট দ্য মেজরিটি অফ দ্য মার্কস। বাট when it's an এমসিকিউ টাইপ কোশ্চেন, আমি ভুল করলেই কি আমার 2 মার্ক শেষ। ওকে, সো ভাইয়ার নামটা কি? আচ্ছা, ওকে। সো আমাদের ই হচ্ছে এই সেকশনটা। এটা ছাড়া বিজনেস ভ্যালুয়েশন আছে। বিজনেস ভ্যালুয়েশন এই একটা একটা চ্যাপ্টার এবং এটা একটা সেকশন, এবং এই সেকশনকে আমরা বলবো হচ্ছে সেকশন নাম্বার এফ। মানে এগুলো হচ্ছে বিজনেস, মানে এইচএসসি যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী সেকশন। এবং এফ থেকে আমার কোনো সিআর টাইপ কোশ্চেন আসবে না, এখান থেকে আমার এমসিকিউ আর এমটিকিউ আসতে পারে। আচ্ছা, এরপরে এই ইকোনমিক এনভায়রনমেন্ট এবং ইন্টারেস্ট রেট রিস্ক, মানে 11 থেকে 14 পর্যন্ত যে সেকশনটা আছে, এটাকে বলা হবে সেকশন জি। এবং জি থেকে আমার একটা এমসিকিউ এমটিকিউ টাইপ কোশ্চেন আসবে, সিআর টাইপ কোশ্চেন আসবে। সিআর টাইপ কোশ্চেন আমার আসলে আসবে হচ্ছে সেকশন সি, ডি এবং ই থেকে। এই যে সেকশন সি, ডি এবং ই, সরি 11 to 14, জি। আর এইটা থেকে আসলে আমার সেকশন এ এবং বি, এই দুইটা হচ্ছে এখান থেকে আসবে, এবং এখান থেকে আমার এমসিকিউ এমটিকিউ এগুলাই আসবে। এগুলা থেকে আমার সিআর টাইপ কোশ্চেন আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটাই মোটামুটি আমাদের মানে দ্য ডাইসেকশন অফ আওয়ার সিলেবাস। চ্যাপ্টার নাম্বার 1 হচ্ছে এ এন্ড বি, এবং এ এন্ড বি এর মধ্যে আসলে কিছুটা এই যে এই 11 এবং 12টাও পড়ে। বাট এটা মার্ক করার দরকার নেই, আমরা মোটামুটি এখান থেকেই একটা আইডিয়া রাখতে পারি। সো আজকে আই উইল বি স্টার্টিং চ্যাপ্টার নাম্বার 1, দ্য ভেরি বেসিক ওয়ান। দিস ইজ ভেরি ইজি বাট ইয়েট ভেরি বোরিং। ইটস ভেরি থিওরিটিক্যাল, এখানে কোনো ক্যালকুলেশন নাই। ক্যালকুলেশনস এর মজাটা শুরু হবে চ্যাপ্টার নাম্বার 2 থেকে। এই চ্যাপ্টার নাম্বার 1 উই উইল জাস্ট গো থ্রু দি সিলেবাস, এবং এই সিলেবাসের মধ্যে কি কি জিনিস আছে এটাই চ্যাপ্টার নাম্বার 1 একটা সামারাইজ ভার্সন আছে। সেখান থেকে আমার এমসিকিউ আসবে 2-3টা এমসিকিউ, মানে কিন্তু 6 মার্ক, তাই না? 3টা এমসিকিউ মানে আমার 6 মার্ক। সেখান থেকে 2-3টা এমসিকিউ আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করতে পারি ফ্রম দ্য সিলেবাস। সো লেটস স্টার্ট দি চ্যাপ্টার নাম্বার 1। এবং আমি অলরেডি বলেছি আমি কাপলান টেক্সট বুক যেটা, সেই কাপলান টেক্সট বুকটা আমি ফলো করবো। তো সবাই একটু কাপলান টেক্সট বুকটা নেওয়ার চেষ্টা করবেন। আমি সফট কপিটা গ্রুপে শেয়ার করে দিব, বাট স্টিল ইউ শুড হ্যাভ দি আপডেটেড ওয়ান। আমার কাছে সফট কপি যেটা আছে, দিস ইজ ফ্রম 2020। সিলেবাস খুব একটা চেঞ্জ হয় নাই ইন দিস রিসেন্ট ইয়ার্স, সেম জিনিসই আছে। বাট তারপরে ইফ পসিবল প্লিজ গেট দি নিউ বুক। হ্যাঁ, 2023 এর যে বইটা আছে সেটা একটু ম্যানেজ করার চেষ্টা করি। আর আমি যদি অনলাইনে পেয়ে যাই তাহলে তো আমি ওই লেটেস্ট বইটাই শেয়ার করে দিব, সমস্যা নেই। তো চ্যাপ্টার নাম্বার 1টা থেকে স্টার্ট করি। কই কই তো এটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাংশন। আমি এখন যখন এই চ্যাপ্টারটা পড়বো, আমি কিছু জিনিসপত্র নোট ডাউন করবো, হ্যাঁ, কিছু জিনিস মার্ক করে দেবো। এগুলোর থেকে আমার থিওরিক্যাল কোশ্চেন আসার অনেক বড় চান্স থাকে। থিওরিক্যাল কোশ্চেন আমার কিন্তু ফেস করতে হবে এই পেপারটাতে। বলতে পারি 50-50, 50% ক্যালকুলেশন, 50% থিওরি। সো উই হ্যাভ টু বি ভেরি গুড এট রাইটিং আওয়ার থিওরিজ। ইফ উই ডু নট নো হাউ টু রাইট থিওরিজ, আমার এই পেপার কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে পাস করাটা। এই পেপারটা কিছু কিছু মানুষের, যেমন আমি লাস্ট সেশনে যদি এক্সাম্পল দিই না কেন, কিছু কিছু মানুষ খুব ভালো বেশি মার্কস পাইছে, কিছু কিছু মানুষ একটু বেশি কম মার্কস পাইছে। রিজন কি? যারা কম মার্কস পাইছে তারা থিওরিটা প্র্যাকটিস করেনি, ওরা মনে করছে যে থিওরি আসবে লিখে দিতে পারবো। বিকজ উই বেঙ্গলি বা বাংলাদেশি বা এই সাবঅর্ডিনেট এই জায়গাটা যে মানুষজন আমরা আছি, উই আর ভেরি গুড এট ক্যালকুলেশন। উই ডু নট লাইক থিওরি দ্যাট মাচ। থিওরি, এই যে আপু সেখানে আজকে বলতেছিল থিওরি পছন্দ করি না, থিওরি আমরা কেউই পছন্দ করি। বাট F9 এর জন্য থিওরিটিক্যাল অ্যান্সার্স আমার খুবই ইম্পর্টেন্ট, আমাকে শিখতে হবে। তো প্রথমে যদি আমি আসি, এটা একদম থ্রু আউট আমি যে কোনো সময় একদম জিজ্ঞেস করে বসবো, দ্য নেচার অ্যান্ড পারপাস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। যখন আমি ফাইন্যান্স পড়বো, প্রত্যেকটা পেপার হ্যাজ ইটস ওন, মানে কি বলবো, একটা ফিলিং, একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে আপনাকে। যখন আমরা F9 পেপারটা পড়বো, আমরা হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার।
আমরা কি মোকাম্মেল ফাইন্যান্স ম্যানেজার, আমরা কিন্তু কোনো রিপোর্টিং এর ম্যানেজার না, আমরা কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমাদের জানা দরকার নেই। আমরা একটা ডিসিশন মেকিং করবো অ্যাবাউট ফিউ থিংস। তিনটা জিনিস মিলিয়ে আমাদেরকে ডিসিশন নিতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনভেস্টমেন্ট। একটা ফাইন্যান্স ম্যানেজার, একটা সিএফও বা একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার হ্যাজ টু ডিসাইড অন দি লেভেল অফ ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্ট হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। লং টার্ম বলতে আমি কি একটা নন কারেন্ট অ্যাসেট কিনবো, আমি কি একটা মেশিন কিনবো, এই মেশিনটা কিনলে কি আমাকে এনাফ এখান থেকে আমি রিটার্ন পাবো? আজকে আমি একটা মেশিন কিনলে কি হবে, এই মেশিন থেকে সৌরভ প্রোডাকশন হবে, প্রোডাকশন হলে কি হবে, আমার সেলস হবে, সেলস হলে আমার টাকা আসবে। সো এই কম্পারিজনটা করবো যে আমার ইনভেস্টমেন্টটা কি আসলে ওয়ার্থ ইট কিনা। এটা পাশাপাশি আমাকে চিন্তা করতে হবে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল, হুইচ ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। আমি যখন ব্যবসা অপারেট করব, আমাকে মেশিন কিনলেই তো হবে না, আমাকে ইনভেন্টরি ম্যানেজ করতে হবে না, আমাকে রিসিভেবলস ম্যানেজ করতে হবে না, পেয়েবলস কে ম্যানেজ করতে হবে না। সো এই টাইপের ডিসিশনস গুলোও কিন্তু আমার এই ওয়ার্কিং ক্যাপিটাল নিতে হবে। ওয়ার্কিং ক্যাপিটালে কিন্তু আমার ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আমি ড্রয়ারে কত টাকা রাখবো, আমার কাস্টমার এসে 400 টাকা প্রোডাক্ট কিনবে, 500 টাকা নোট দিলে 100 টাকা ফেরত দিতে হবে না? কত টাকা রাখবো এই ড্রয়ারে? এখন আমার ড্রয়ারে কোনো টাকাই রাখি নেই, আমি মনে করো প্রোডাক্ট বেচার সুযোগ করছি, 500 টাকার নোট দিল, আমি কি 500 টাকা রেখে দিতে পারবো যদি সেলিং প্রাইস হয় 400 টাকা? কাস্টমার বলবে ভাই কিনবো না আপনার কাছ থেকে। আমার কিছু ইনভেন্টরি হাতে রাখতে হবে, কিছু রিসিভেবলস আমাকে দিতেই হবে, নাহলে ব্যবসা চলবে কেমন? সো এই টাইপের ম্যানেজমেন্ট গুলাকে আসলে আমরা এই ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে দেখবো। এন্ড অ্যাজ আই হ্যাভ অলরেডি ডিসকাসড, লং টার্ম ইনভেস্টমেন্টটা আসলে কভার হবে সেকশন ডি, এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা কভার হবে ইন সেকশন সি, ওই যে প্রথম দিকে যেগুলো আপনারা ভাগ করলেন। এছাড়া ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স। ইনভেস্টমেন্ট তো করবেন, টাকাটা পাবেন কই? টাকা কোত্থেকে আসতে পারে ইফাস, বলো তো, লজিক। বিজনেস টাকা পায় কোত্থেকে? সেলস থেকে। আচ্ছা, তাহলে সেলস থেকে ওইটা আমার কোম্পানিতে ঢুকে খরচগুলো ওখান থেকে পে অফ করি, তারপরে যা রয়ে যায় সেটাকে বলে রিটেন আর্নিংস। নিজস্ব কিছু সেভিংস থাকতে পারে, এটা বাদে আর কি সোর্স আছে? আমি লোন নিতে পারি না ব্যাংক থেকে, দ্যার ইজ অ্যান অপশন, সেকেন্ড অপশন। আর কি আছে? শেয়ার সেল করতে পারি। এখন আমি শেয়ার সেল করবো নাকি লোন নিব নাকি নিজের পকেটের টাকাটা পুরো খালি করে ফেলবো, এই টাইপের ডিসিশন মেকিং করতে হবে আমাকে। সো সেটা আমরা কভার করছি ইন চ্যাপ্টার নাম্বার ই, সেকশন নাম্বার ই। এবং ফাইনালি, আমি কি ডিভিডেন্ড দিব আমার শেয়ার অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরকে? দিলেও কত টাকা দিব? আচ্ছা, ডিভিডেন্ড কি ম্যান্ডেটরি মোকাম্মেল দিতেই হয়? ইট ইজ নট ম্যান্ডেটরি। অর্ডিনারি শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির মালিক, ওদেরকে ডিভিডেন্ড দিতে হবে এমন কোনো বাধ্যতা কিছু নাই। বাট যদি আমি না দিই তাহলে ওদের মন খারাপ হতে পারে, ওরা এই মন খারাপ করে ইনভেস্টমেন্ট সরাই ফেলতে পারে, তাই না? ওরে বাবারে, পুরাই গ্যাঞ্জাম লাগছে। ডিরেলের মন খারাপ, ক্লাস করতে হচ্ছে না, বুঝতে পারছি। এনিওয়ে, তো ডিভিডেন্ড যদি আমি দিই, তাহলে ডিভিডেন্ড কত টাকা দিব আর কত টাকা দিব না, সেই বিষয়ে ডিসিশনও কিন্তু এই ফাইন্যান্স ম্যানেজারকে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি? আমি ডিভিডেন্ড নাই দিতে পারি, বাট না দিলে পরের বার আবার টাকা লাগবে, দিবে টাকা, বলবে কি না ভাই আপনি তো ডিভিডেন্ড দেন না, কিছু দেন না, কেন টাকা দিব আপনাকে? সো ডিভিডেন্ডের অ্যামাউন্টটা কত হবে, কি হবে, এগুলো ডিসিশন টাকা নিতে হবে। সো ইফ আই রিপিট এন্ড সাম আপ अगेन, a finance manager has to take decisions regarding three aspects: investment, ফাইন্যান্স এবং ডিভিডেন্ডস। এই তিনটা জিনিস আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এই তিনটা জিনিস আমাকে ক্লিয়ার রাখতে হবে। কি লাগবে, ফ্যান? গরম লাগছে আপু? না, আমি এসি কমাই দিচ্ছি, ফ্যান দিয়ে না, ফ্যানের শব্দ হয় আমার। একটু আগে রুমটা বেশি ঠান্ডা হয়ে গেছিল, এই জন্য একদম আঠাশ বানায় ফেলছিল। Okay, so investment, finance, and dividends. Moving on to the next topic. Are we clear about these three aspects? Decisions has to be taken regarding three areas. আবারও বলছি, ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড এবং ফাইন্যান্স। An understanding of the three key areas is fundamental for the examination. এই যে আবারও বলেও দিচ্ছি, এক্সামিনেশনে কিন্তু কোনো না কোনো অ্যাঙ্গেলে তিনটার কোনো একটা নলেজ আপনাকে টেস্ট করে বসবে। In this, in taking this decision, the financial manager will take into account of the organization's commercial and financial objectives, the broader economic environment in which the business operates, the potential risk associated with the decision, and methods of managing that risk. আমি যখন আবার এগুলা ডিসিশন নিব, তখন আমাকে দেখতে হবে আমার অর্গানাইজেশনের গোল গুলা কিরকম, আমার অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস কি কি জিনিস আছে, বা ইকোনমিক এনভায়রনমেন্ট কি অবস্থা। যেমন আমি জানি সামনে আমার ইন্টারেস্ট রেট বাড়বে বা সামনে ইন্টারেস্ট রেট কমবে, ধরুন এর হয়েছে, ইটস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ে। সামনে আমার ইন্টারেস্ট কমবে, আমার অ্যানালাইসিস আমাকে সেটা বলতেছে, তাহলে কি আমি এখন লোন নিব? এখন লোন নিলে কি হবে, আমার ইন্টারেস্ট রেট তো আমি বেশি বেশি দিচ্ছি, আমি তাহলে পরেই নিব। এখনই যদি আমার ইনভেস্টমেন্ট লাগে আমি তখন পকেটে টাকা দিব, নাইলে ওই যে শেয়ার বেচবো। So I have to understand the environment as well before taking a decision regarding investment, finance, and finally dividend.
Next thing that we're gonna mark is the difference between, the different roles that we have in accounting. অ্যাকাউন্টিংটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, একটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। মোকাম্মল, হোয়াট ডু ইউ থিঙ্ক? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যে এফএম পেপারটা, এটা কিসের মধ্যে পড়ছে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নাকি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং? ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মেইন কাজটা বুঝো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আসলে এটা না, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মেইন কাজটা হচ্ছে রেকর্ডিং এন্ড সামারাইজিং ট্রানজাকশনস। আমি ট্রানজাকশনস হবে, একটা প্রোডাক্ট সেল করলাম, ডেবিট ক্রেডিট করে আমি লেজার টেজার দিয়ে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাই। এখানে কোনো ডিসিশন মেকিং এর কিছু নাই। আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্ট হয়ে গেছে এখানে। এফএম ইজ আ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্ট। এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আবার দুটো ফার্দার ভাগ আছে, একটাকে বলে কস্টিং, একটাকে বলে ফাইন্যান্স। কস্টিং এর যে পার্টটা সেটা হচ্ছে পিএম এ গেছে, F5 এ গেছে, সেটা আমাদের করতে হবে না। অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, বাজেটিং, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, এগুলো আমাদের কিছু করতে হচ্ছে না, এগুলো সব পিএম এ শেখানো হবে। এফএম এ আমাকে করতে হবে বাকি অ্যাসপেক্ট গুলো। ওই যে কি কি ইনভেস্টমেন্ট কি করবো, ফাইন্যান্স কি উঠাবো, ডিভিডেন্ড কি দিব। তার মানে টেকনিক্যালি উই উইল বি ওয়ার্কিং ফর দ্য ফিউচার। আগামী দিনগুলোয় কি করবো সেগুলো নিয়ে আমরা মেনলি কাজ করি ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি নিয়ে কাজ করে? পাস্ট নিয়ে, পুরোপুরি পাস্ট। মানে যা ট্রানজাকশন হয়ে গেছে সেগুলোর এন্ট্রি দিই না আমরা ব্যালেন্স শিটে, ইনকাম স্টেটমেন্টে। আর কস্টিং যে ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যার একটা পার্ট, সেখানে বেসিক্যালি আমরা দেখতে পারি যে আমাদের প্রিভিয়াস পাস্ট বেজ আমরা কি করছি, এখন আমরা কি করবো এবং ফিউচারটা কি করবো। সো ওরা সব হ্যারাইজন নিয়ে কাজ করে। বাট আমাদের এই পার্টিকুলার এফএমজি সিলেবাসটা, এখানে উই উইল অনলি ওয়ার্ক উইথ কি ফিউচার। এফআর যে ব্যাপারটা আছে আপনাদের, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এন্ড সেখানে আমরা পাস নিয়ে কাজ করি। সো এখানে যেমন দেখেন কিছু এক্সাম্পল দিচ্ছে, রিভিউ অফ ওভারটাইম স্পেন্ডিং, এটা কোথায় চলে যাবে? ডিরেক্টলি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কস্টিং এর মধ্যে চলে যাবে। যে আমার লেবার কত টাকা ওভারটাইম করতেছে, কত টাকা ওকে পে করবো করবো না, কারণ এগুলো ইজ কানেক্টেড উইথ কস্টিং। ডেপ্রিসিয়েশন অফ নন কারেন্ট অ্যাসেটস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তাই না? IAS 16 কেমন ডেপ্রিসিয়েট করতে হবে সেটা আমাদেরকে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং শিখাইছে। স্ট্যাবলিশিং ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ড কোথায় যাবে? এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ইভ্যালুয়েটিং প্রপোজড এক্সপ্যানশন প্ল্যানস, মানে আমি কি ইনভেস্টমেন্ট করবো না ইয়ে করবো না, কোথায় চলে গেছে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। একটু খেয়াল করে দেখো, সব কিন্তু ফিউচারের ব্যাপার স্যাপার। অ্যাপরশনিং ওভারহেড টু কস্ট ইউনিটস কোথায় চলে গেছে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবং আইডেন্টিফাইং অ্যাক্রুয়ালস এবং প্রিপেমেন্টস চলে গেছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যে দুটো জিনিসই আছে দেখো একটু খেয়াল করে, দিস আর অল ফর দ্য ফিউচার। এগুলো কিন্তু এখনকার জিনিস না, এবং দিস আর অল ডিসিশন মেকিং। জোনাক, বুঝতে পারছো? এখন এই জায়গাটা একটা একটা স্টাডি আছে, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা একটু কমপ্লেক্স, বাট দিস হ্যাজ টু বি আন্ডারস্টুড ভালোভাবে, কারণ এখান থেকে এমসিকিউ আমাদের থাকি ইউজুয়ালি। হ্যাঁ, ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল ফাইন্যান্সিয়াল না, বিকজ হচ্ছে ফিউচার নিয়ে চিন্তা করতেছো। আমি একটা মেশিন কিনবো কিনা, ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। সো আমরা যদি এখন এই অবজেক্টিভ এবং স্ট্র্যাটেজিটাকে বোঝার চেষ্টা করি, objectives and targets define what the organization is trying to achieve. Strategy considers how. So objectives এবং টার্গেটস, এটা আমাকে বোঝাবে হোয়াট কি চাচ্ছে অর্গানাইজেশন, আর কেমনে করব সেটাকে বলা হয় স্ট্র্যাটেজি। প্রত্যেকটা কোম্পানির কিন্তু ওভারঅল একটা মিশন থাকে, মিশন ভিশন, শুনছো না এই কথাগুলা? তো প্রত্যেকটা কোম্পানির একটা মিশন থাকে। যেরকম এসিসি এর যদি আমি কথা বলি, এসিসি এর মিশনটা কি জানো তোমরা? এসিসি এর ভিশন আছে, ভিশনটা কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায়। থিঙ্ক আহেড, ইটস देयर ভিশন। এখন ওদের মিশনটা কি? দেয়ার মিশন ইজ টু বিকাম দি নাম্বার ওয়ান প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি বডি ইন দ্য ওয়ার্ল্ড, হুইচ দে আর মানে কন্টিনিউয়াসলি অ্যাচিভিং ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। প্রত্যেক বছরই তারা একটা অ্যাওয়ার্ড হয়, ওই অ্যাওয়ার্ডের মধ্যে এসেছে, কিন্তু প্রত্যেকবারই এটা পাচ্ছে আর কি। সো থিঙ্ক আহেড কি ওদের ভিশন, এটারে অ্যাচিভ করবে কেমনে তারা? বাই কনস্ট্যান্টলি বিকামিং দ্য নাম্বার ওয়ান প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি বডি, দ্যাট ইজ দেয়ার মিশন। এখন এই মিশন থাকার জন্য তারা কি করতেছে? তারা কিন্তু কিছু ব্রড বেসড গোলস ভাগ করতেছে, যে আমি যে নাম্বার ওয়ান অ্যাকাউন্টেন্সি বডি হবো, কেমনে হবো? আমার সিলেবাস হচ্ছে আপডেট হইতে হবে, আমার এক্সামিনেশন স্টাইলটা খুব থরো হইতে হবে, আমার যারা ব্র্যান্ডের যারা মেম্বার হবে তাদেরকে আমার ওভাবে টাইটে রাখতে হবে যাতে করে তারা কোনো উল্টাপাল্টা কোনো কাজ না করে বসে, যেখানে আমার অর্গানাইজেশন বা আমার ব্র্যান্ডের ভ্যালু ডেটোরিয়েট হয়। সো অনেক ধরনের ট্রেনিং থেকে শুরু করে অনেক কিছু তারা রাখার চেষ্টা করে, যাতে করে প্রত্যেক বছর দে কন্টিনিউয়ালি কিপ অন গেটিং দি নাম্বার ওয়ান প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি বডি অ্যাওয়ার্ড, এন্ড প্রত্যেকবার তারা থিঙ্ক আহেড এর মোটর সাথে যদি তারা থাকতে পারে। সো এই ব্রড বেস গোলসটাকে আবার অ্যাচিভ করার জন্য বিভিন্ন রকম টার্গেটস এবং অবজেক্টিভস থাকবে। এখানে অনেকগুলো জিনিস আছে, তো আমি একটা ছোট ছোট করে ভেঙে চিন্তা করি। একদম কোম্পানির যারা একদম টপ ম্যানেজমেন্ট, ওরা যে ডিসিশন গুলো নেয় সেটাকে আমরা বলবো কর্পোরেট লেভেল ডিসিশন নেই, কর্পোরেট লেভেল। এবং এতে ডিসিশন গুলো অনেক বড় বড়,
মনে করেন ভাই আপনি বলবেন ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিএটি, ওটা যে মালিক, মনে করেন এখন আপনি কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির আজকে দুইটা লাইট নষ্ট হয়ে গেছে, এই লাইটটা রিপ্লেস করতে হবে। এখানে ডিসিশন নিতে হবে, লাইট কি রিপ্লেস করবো নাকি ছেড়ে নিবো। এর জন্য কি আপনি মালিককে নক করবেন? না। সো ইট ইজ নট আ কর্পোরেট অবজেক্টিভ। লজিক গুলো বুঝতে পারতেছি। বাট হ্যাঁ, এটা প্রবাবলি একটা অপারেশনাল অবজেক্টিভ। একদম লো লেভেলের ছোট ছোট ডিসিশন গুলো অপারেশনাল মানুষ নিবে। একদম বিশাল বড় বড় যে না বিআইটি এখন কি করবে, ওরা এখন এক্সপ্যান্ড করবে টু অ্যানাদার কান্ট্রি, হ্যাঁ, বা বিআইটির অপারেশন বাংলাদেশে বন্ধই করে দিবে, এরকম বড় বড় বিজনেস অ্যাসপেক্টের লেভেল থেকে যে ডিসিশন গুলো হবে, দে আর অল কর্পোরেট। যেটা অনেক বড় কর্পোরেট, যেটা অনেক ছোট অপারেশনাল, আর মাঝখানে আর হাবি জাবি যা আছে এগুলোকে বলবো আমরা কি, বিজনেস লেভেল। এখন অবজেক্টিভ আবার হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে কমার্শিয়াল, এবং এটার হইতে পারে একটা ফাইন্যান্সিয়াল এফেক্ট, এবং এগুলাকে অ্যাচিভ করার জন্য থাকতে পারে আমার একটা স্ট্র্যাটেজি। যেরকম আমি বোঝার চেষ্টা করি একটা একটা করে, এক্সপ্যান্ড ইনটু নিউ মার্কেটস। নতুন নতুন দেশে আপনি এক্সপ্যান্ড করতে চাচ্ছেন বিজনেসটাকে। নাও দিস ইজ আ কমার্শিয়াল কর্পোরেট লেভেল অবজেক্টিভ, অনেক বড় ডিসিশন না? বিজনেস আপনি এক্সপ্যান্ড করবেন টু অ্যানাদার কান্ট্রি, ইটস এ ভেরি বিগ ডিসিশন, এন্ড দ্যাট ইজ ওয়াই ইটস এ কর্পোরেট। কর্পোরেট আমাকে কমার্শিয়াল থেকে ফাইন্যান্সিয়াল, ইট ইজ এ কর্পোরেট মেজারমেন্ট অবজেক্টিভ। আমার ইচ্ছা কি অন্য অন্য দেশে যাব, এটা একটা কমার্শিয়াল। এখন অন্য দেশে যেতে চাচ্ছেন কেন? বিকজ অফ ফাইন্যান্সিয়াল বেনিফিটস। তো এটার মেজারমেন্ট কেমনি করবেন? আরওসি, আর্নিংস পার শেয়ার, শেয়ার প্রাইস। কোম্পানি যদি ডিক্লেয়ার করবে যে আমরা এখন মাল্টিন্যাশনাল যাচ্ছি, সাথে সাথে দেখবেন শেয়ার প্রাইস বেড়ে গেছে কোম্পানি। বিকজ পিপল উইল থিঙ্ক না কোম্পানিতে অনেক টাকা, কোম্পানিতে অনেক ভালো ভালো প্রফিট করবে। নতুন মার্কেটে যাওয়া মানে কি বেশি সেলস হবে, বেশি প্রফিট হবে। এখন আমরা এটা করবো কেমনে? এটাকে বলা হয় স্ট্র্যাটেজি। হাউ, হাউ ইজ অলওয়েজ স্ট্র্যাটেজি। যেরকম আমি এখন বিদেশে এক্সপ্যান্ড করবো, বাট উই ক্যান ডু ইট ইন টু ওয়েজ। একটা বলে অর্গানিক, একটা বলা হয় অ্যাকুইজিশন। অর্গানিক মানে কি? খোলা। হ্যাঁ আচ্ছা। তো এখানে একটা ডাউট হচ্ছে যে ডাইরেক্ট তো তোমার অন্য দেশে এক্সপেনশন করাটা অনেক বড় কিছু, মানে একটা ছোট কোম্পানি তার জন্য কিন্তু একটা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে যাওয়াটা একটু কঠিন। হইতে পারে, ওইটা সাবজেক্টিভ ম্যাটার। কিভাবে ডিফাইন করবো যে মালিক নিবে নাকি এই ডিসিশনটা, সেটা চিন্তা করবেন আপনি। ছোট কোম্পানির মালিকও তো এই ডিসিশনটা মালিকই নিবে, বুঝতে পারছেন না? সো এটাই। তো একটু সাবজেক্টিভ ব্যাপারটা, আপনাকে ওইরকম সিনারিও বলে দিবে যেখানে আপনি ইউ উইল বি এবল টু ডিসাইড যে আসলে এটা কোনটা বেটার সুট করে। একবারে ডিসিশন আসতেছে না, এরপরেরটা পরে, তখন আপনি পাজল সলভ করতে পারবেন। আমরা একটু পরে একটা এক্সারসাইজ করবো, ওখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো। বাট আমি যে আবার বলতেছি, কর্পোরেট অবজেক্টিভটা কি? আমার কমার্শিয়াল কর্পোরেট অবজেক্টিভ হচ্ছে নতুন মার্কেট এন্টার করবো। এখন এটা কি সাকসেসফুল হচ্ছে কিনা বা আদৌ হবে কিনা, এটার জন্য আমি কি করবো? আরওসি, ইপিএস, শেয়ার প্রাইস এগুলো মাপবো। দ্যাটস আ ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ। Why do I want to expand? Because I want to increase my ROC, I want to increase my EPS. বেসিক ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। কিন্তু কেমনে করবো এটা? এখন অপশন কি আমার, অর্গানিক বা অ্যাকুইজিশন। মনে করো এড বেস আমি ইন্ডিয়াতে খুলবো, ইন্ডিয়াতে খুলতে গেলে এড বেস, দ্যাট ইজ মাই এক্সপ্যানশন ইনটু নিউ মার্কেট। করে কি হবে? ওয়াই আর উই ডুইং দিস? বিকজ উই নিড মোর প্রফিট। সো অর্গানিক অর অ্যাকুইজিশন। এখন অর্গানিক এবং অ্যাকুইজিশন মানে কি জানি কেউ? হোয়াট ইজ মেন বাই অর্গানিক অর অ্যাকুইজিশন? আমরা যখন ইন্ডিয়াতে এন্টার করবো, আমাদের কাছে দুটো অপশন আছে। আমরা নিজেরাই যাব, গিয়ে হিন্দিতে একটা কথা বলে কোন জায়গায় একটা জায়গা ভাড়া নিব, ভাড়া নিয়ে ওখানে নতুন করে এসএসসি শুরু করব, আস্তে আস্তে নিজস্ব ভাবে গ্রো করবো। আর একটা ওয়ে হচ্ছে ইন্ডিয়াতে কোনো মানে মিড লেভেলে চলতেছে এমন কোন একটা এসএসসি অর্গানাইজেশনের কাছে যাব, গিয়ে বলবো আপনার বিজনেস চলতেছে না, আপনারটা আমরা বাই আউট করে দিই। সো আই উইল বি অ্যাকুইজিট নেক্সট, অ্যাকোয়ার করে ফেলবো ওর বিজনেসটা। ওর কিছু রেডিমেড কাস্টমার আছে না, ওগুলো আমি পাই গেলাম। এটা শর্টকাট, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। তো এটা হবে আমার স্ট্র্যাটেজি। যেটাই করি না কেন, অর্গানিক করি আর সৌরভ আমি কি কিনে ফেলাই, এক্সপেনশন হচ্ছে না আমার বিজনেসটা। তো কেমনে করতে হয় সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। সো এই তিনটাই করবে কি আমাদের কর্পোরেট লেভেলের মধ্যে। নেক্সট কামস বিজনেস। মানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা আমরা চিন্তা করতেছি এখানে, বিকজ এরা এখন কর্পোরেট লেভেলটা আমরা কি বুঝতে পারছি ভাইয়া, যে আমরা বিদেশ যাওয়ার ব্যাপারটা হচ্ছে কি আমাদের কর্পোরেট লেভেল। তাহলে মেশিন কিনবো নাকি, ভাড়া নিবো নাকি, এগুলো নিশ্চয়ই কর্পোরেট হওয়া উচিত না। তাহলে এটা কি পড়ে যাবে আমাদের, এই যে বিজনেস লেভেল। তো দেখেন, অ্যাকোয়ার এন্ড ইকুইপ নিউ প্রেমিসেস। নতুন একটা বিল্ডিং আমি কিনে নতুন একটা ফ্যাক্টরি সেট আপ করবো আমাদের দেশে, এটা হয়ে যাবে আমাদের বিজনেস লেভেল। সো এটা করে আমার প্রজেক্টের রিটার্ন কতটুকু আসবে সেটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট, ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ। এবং এটা করবো কেমনে? আমি কি মেশিন মানে ফ্যাক্টরি কিনবো পুরোপুরি, নাকি ভাড়া নিলেও চলে?
আমি আজকে অনলাইন ব্যবসা করবো, আমি ডেলিভারি করতে হবে, ভ্যান লাগবে, রাইট? ভ্যান আমি কিনতেও পারি, ভাড়াও নিতে পারি। সো এই টাইপের ডিসিশনটাকে বলা হবে স্ট্র্যাটেজি। এন্ড ফাইনালি, মেইনটেনিং লিকুইডিটি লেভেলস। মাই বিজনেস হ্যাজ টু মেইনটেইন সাম সর্ট অফ ক্যাশ। কতটুকু ক্যাশ রাখা উচিত, এটা একটু অপারেশন লেভেলের দিকে পড়ে যাচ্ছে। ফর আ বিজনেস যে কিনা নতুন মার্কেট এক্সপ্যান্ড করতেছে, যে মন চাইছে একটা ফ্যাক্টরি কিনে ফেলছে, এদের জন্য কিন্তু কত টাকা ধরে রাখবো, এটা কিন্তু একটা অপারেশনাল লেভেল ডিসিশন নেই। বাট একটা ছোট বিজনেস জন্য, হিজ রাইট, ছোট বিজনেস জন্য কত টাকা ধরে রাখবো, কত টাকা ব্যাংকে রাখবো, সেটা কিন্তু অনেক বড় একটা ডিসিশন হতে পারে। সো পুরো জিনিসটা আসলে অনেকটুকু সাবজেক্টিভ। আমরা সিনারিও বুঝে আমাদেরকে ডিসিশন নিতে হবে। সো লেটস ট্রাই দি এক্সাম্পল দ্যাট উই হ্যাভ ওভার। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা শেষ করিনি। মেইনটেনিং লিকুইডিটি লেভেলস হচ্ছে আমাদের কমার্শিয়াল অপারেশনাল অবজেক্টিভ। ক্যাশ লেভেল কতটুকু আছে, রিসিভেবল ডেজ কত, এগুলো সব আমাদের ফাইন্যান্সিয়াল মেজারমেন্ট। এবং কেমনে করবো এটা, কাস্টমারদেরকে ক্রেডিট দিব নাকি ক্যাশ অন ডেলিভারি করবো, দ্যাটস মাই স্ট্র্যাটেজি। মোটামুটি বলা যাচ্ছে নিউমেরিক্যাল ব্যাপারটা কোনো কিছু নিউমেরিক্যাল না, খালি মনিটারি জিনিসগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল। আমি নাম্বার অফ কাস্টমার বাড়াতে চাই না, দ্যাট ইজ এ কমার্শিয়াল অবজেক্টিভ। নাম্বার অফ কাস্টমার বাড়ছে কিনা, তাহলে কি ইনক্রিজ ইন সেলস, যদি আমি ডলারে দেখি তাহলে দ্যাটস এ ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ। কেমনে বাড়াবো কাস্টমার, আমি একটা অ্যাড দিব, আমি একটা ডিসকাউন্ট দিব, দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। সো হোয়াট এবং হাউ, ওকে। দেখি আমরা একটু এক্সারসাইজ করি, এটা একটু ঝামেলার জিনিস, মানে এটা বুঝে বুঝে সিনারিওর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখানে অনেকগুলো সিনারিও দিচ্ছে কিন্তু, হ্যাঁ, আমরা একটা একটা করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবো। দেখেন তো, ইমপ্লিমেন্ট জাস্ট ইন টাইম সিস্টেম, এখানে মোট 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘরই আছে। একটা জিনিস রিপিট হবে না, ঠিক আছে? সো হোয়াট উই ক্যান ডু বেস্ট ইজ এক একটা করে লাইন, সবাইকে লাইনগুলো পড়েন, কারণ কয়েকটা জিনিস না পড়লে না আসলে বুঝতে পারবেন না যে এটা কোন লেভেলে পড়তে পারে। আগে সবাই নিজেদের মতো একটু পড়েন। হাউ ইজ অলওয়েজ স্ট্র্যাটেজি। তো ফার্স্ট থিং হচ্ছে কি, আপনারা স্ট্র্যাটেজি নাকি ফাইন্যান্সিয়াল নাকি এটা হচ্ছে আমার কমার্শিয়াল, এইগুলো তাকে ক্লাসিফাই করেন। তারপরে আপনি এটাকে কর্পোরেট ছিল নাকি বিজনেস ছিল নাকি অপারেশন ছিল, সেটা পরে পরে চিন্তা। যেমন প্রথমে আমি একটু হেল্প করি। ইমপ্লিমেন্ট, এটা কি একটা অ্যাকশন না? এটা একটা স্ট্র্যাটেজি। একটা ওয়ার্ক, একটা ভার্ব মানে হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি বোঝাচ্ছে, যেটা পাশে আমি লিখে রাখি এস। ইনক্রিজ ইপিএস, এটা কি একটা ফাইন্যান্সিয়াল না? ইপিএস ফাইন্যান্সিয়াল নাম্বারস এর কথা বলতেছে না, মনিটারি অ্যামাউন্ট বলতেছে না, তাহলে এটা হবে কি আমাদের ফাইন্যান্সিয়াল। এভাবে করে আসেন আমরা লিস্ট ডাউন করি, স্ট্র্যাটেজি নাকি ফাইন্যান্সিয়াল নাকি কমার্শিয়াল। এটা কি? স্ট্র্যাটেজি ফাইন্যান্সিয়াল নাকি কমার্শিয়াল? স্ট্র্যাটেজি, সবাই? গুড, ইয়েস, দিস ইজ আ স্ট্র্যাটেজি। বাই 4 নিউ কাটিং মেশিনস ফর $250,000 ইচ। টাকা দেখে বলতেছি এটা কমার্শিয়াল। আচ্ছা, কনফিউশন আছে, পরে আসি তাইলে। এক্সাম এমনি করতে হবে কিন্তু, মানে কোনো অ্যাকুরেট ডিসিশনের দুপদাপ না আসে, এটা আমার কনফিউশন আছে, so আমি এটাকে এখানে দাগতে রাখি। অ্যাচিভ রিটার্ন তো 15% অন নিউ ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট, কি হবে? ফাইন্যান্সিয়াল, ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল। ইমপ্রুভ দ্য রেশিও অফ কারেন্ট অ্যাসেটস টু কারেন্ট লায়াবিলিটিস ফ্রম 1.7 to 1.85, কি যাবে? ফাইন্যান্সিয়াল, ভেরি গুড। রিডিউস আনসোল্ড আইটেমস বাই 12%, স্ট্র্যাটেজি, শিওর তো? এটা কেমনি স্ট্র্যাটেজি? ফাইন্যান্সিয়াল হবে না, ফাইন্যান্সিয়াল শেষ। তিনটা ফাইন্যান্সিয়াল পেয়ে গেছি আমরা, আনলেস উই হ্যাভ ডান সামথিং রং। আচ্ছা, কমার্শিয়াল বা যদি কনফিউশন থাকে আমি এটা দাগ দিয়ে রাখলাম। এক্সাম ইউ হ্যাভ টু ডু সাম গেস ওয়ার্কস, এগুলো এক্সাম টেকনিক্স। আপডেট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি টু ইনকর্পোরেট নিউ টেকনোলজি, এটা কমার্শিয়াল ফর শিওর, গুড, ভেরি গুড। ইমপ্রুভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইন দ্য ইউকে, এটা স্ট্র্যাটেজি। কেমনে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তুমি বাড়াবো, এটা কি লেখা আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াইতে হবে, এটা কি? কমার্শিয়াল। ওকে, সো আমাদের মোটামুটি যা লিখছি আমরা শিওর, এবং দিস আর কারেক্ট। আমরা দুটো নিয়ে ঝামেলায় পড়ছি, কমার্শিয়াল একটা বাকি আছে আর একটা স্ট্র্যাটেজি বাকি আছে। এখন দেখো, বাই 4 নিউ কাটিং মেশিনস আর রিডিউস আনসোল্ড ইনভেন্টরি আইটেমস, এই দুটোর মধ্যে কোনটা স্ট্র্যাটেজির মতন বেশি লাগতেছে? ঠিক, এটা কি স্ট্র্যাটেজির মতন লাগতেছে? ইয়েস, দিস ইজ আ স্ট্র্যাটেজি এন্ড দিস ইজ আ কমার্শিয়াল অবজেক্টিভ।
এখন যে ফাইনালি আমি এস 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 সি আর এফ ডিটারমাইন করছি, এখন একটা চ্যালেঞ্জ বাকি আছে, সেটা হচ্ছে কোনটা কর্পোরেট, কোনটা অপারেশনাল, আর কোনটা বিজনেস লেভেল। কর্পোরেট লেভেল কোনটা, বিশাল বড় ব্যাপার স্যাপার, মানে একদম টপ ম্যানেজমেন্ট ডিসাইড করবে, মিডল ম্যানেজমেন্ট ডিসাইড নাকি বিজনেস গোলস, আর লাস্টের থেকে একদম ইয়ে জোনায়েদ, একদম নিচেরটা হচ্ছে অপারেশন। তো আমাকে এখন এগুলো আবার ক্লাসিফাই করতে হবে। আচ্ছা, নিচ থেকে শুরু করি, কারণ এটা অনেক মজার। ইমপ্রুভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইন দ্য ইউকে। ইউকে তে আমার ব্র্যান্ড সবাই চিনবে, এবং এখানে কিন্তু আমি কোনো মাল্টি ন্যাশনাল বিষয় টিষয় দেখতেছি না, হইতে পারে একটা লোকাল কোম্পানি। একটা হিন্দি দিয়ে দিচ্ছি, ইমপ্রুভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইজ ডেফিনেটলি আ কর্পোরেট লেভেল কমার্শিয়াল টার্গেট। ইউকে তে একটা বিজনেসের জন্য, ইউকে এর মধ্যে মানুষজন আমার ব্র্যান্ডটাকে বেশি বেশি করে চিনবে। ইটস আ ভেরি টপ লেভেল ডিসিশন। আমি চাচ্ছি আমার ব্র্যান্ডটা সবাই চিনুক। দ্যাটস আ ভেরি বিগ গোল। ব্র্যান্ড চিনানো কিন্তু চারটাখানি কথা না। হুম। আচ্ছা, নেক্সট সি কি আছে? এই দুটো হচ্ছে নিচের সি। কোনটা মনে হয় আপনাদের কাছে বিজনেস লেভেল যাবে বা অপারেশন লেভেল যাবে? 12% অপারেশনাল, আর এটা, এই দুটোর মধ্যে কোনটা বেশি সিরিয়াস আপু বলেন আপনি? কোনটা বেশি সিরিয়াস? দ্য মোর সিরিয়াস দ্য হায়ার দ্য লেভেল গোজ। Isn't this a bigger decision? Yes. So this will become a business level commercial objective. And তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাবে কি আমাদের অপারেশনাল লেভেল। এটা যদি করতে দেয় আমাদের এক্সামে, জানটা খবর হয়ে যাবে। কিন্তু এটার জন্য মিনিমাম আমার 9 মার্ক থাকবে, কারণ এক একটা আমার 1 মার্ক 2 মার্ক করে তো আসেই। ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ, এখন আসি। এফ কয়টা আছে? 3টা, রাইট? এই 3-এর মধ্যে সবচেয়ে ইন্টেন্স কোনটা? ইপিএস, ইয়েস। ইপিএস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেজারমেন্ট অফ পারফরমেন্স, তাই না? সো ইপিএস টা আমি কোথায় ফেলাবো? কর্পোরেট লেভেল। গুড, এখানে ফেলাই দিলাম আমরা ইপিএস। এখন তাহলে বাকি আছে এই দুইটা। এই দুইটার মধ্যে কোনটা বেশি সিরিয়াস? হ্যাঁ, 15% কারেন্ট রেশিও এবং 15% এর মধ্যে 15%, ইয়েস। 15% এর গল্পটা ইজ মোর সিরিয়াস। প্রজেক্ট থেকে রিটার্ন 15% আসতে হবে, এটা কিন্তু অনেক বড় একটা টার্গেট, অ্যাটলিস্ট কম্পেয়ার টু কারেন্ট রেশিও ইমপ্রুভ করা। কারেন্ট রেশিও ইমপ্রুভ করা কি, আমরা কয়েকটা ইনভেন্টরি সেল করে দিলাম, রিসিভেবল কমাই দিলাম। সো ইয়েস, দিস ইজ ডেফিনেটলি আমার ইনভেন্টরির কারেন্ট রেশিও ইমপ্রুভ করাটা আমার পড়ে যাবে অপারেশন লেভেল। তাহলে আমাদের সবই শেষ, আমার বাকি আছে স্ট্র্যাটেজি। কই স্ট্র্যাটেজি? এই যে 1টা 2টা 3টা। কোনটা বাবা বুঝি নেই? কর্পোরেট হবে এটা না? কোন, কই 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 অ্যাকোয়ার? ইয়েস, ভেরি গুড। সো রাইভালকে অ্যাকোয়ার করে ফেলাটা ইজ ডেফিনেটলি আ ভেরি বিগ ডিসিশন, এবং দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। তাহলে আমাদের এটাও শেষ। বাকি আছে কয়টা? এই উপরেরটা আর নিচেরটা। এটা কি? ইয়েস, বাইং 4 নিউ মেশিনস কম্পেয়ার টু ইমপ্লিমেন্টিং এ জাস্ট ইন টাইম সিস্টেম। 2,50,000 টাকার 4টা মেশিন মানে কত হয়? 1 মিলিয়ন। ডেফিনেটলি দিস ইজ মোর সিরিয়াস এন্ড বিজনেস। সো এখানে আমরা চলে যাবে 250,000 টাকার মেশিন। আর লাস্টে কি আছে আমাদের? জেআইটি, জাস্ট ইন টাইম। এটা দিকে টাইম দেবেন, এটা তাড়াহুড়া করবেন, পুরো একদম 12টা হয়ে যাবে, কারণ সবই মনে হয় কেন ফাইন্যান্সিয়াল গুলো একটু ইজি। বাকি এই, সরি, হ্যাঁ, স্ট্র্যাটেজি এবং কমার্শিয়াল যেটা আছে, এই দুটোর মধ্যে একটু কনফিউশন থাকে, যে কোনটা আমার কমার্শিয়াল, কোনটা আমার স্ট্র্যাটেজি। আবার স্ট্র্যাটেজির একটা হিন্ট আছে, সেটা কি? ইট হ্যাজ টু বি অ্যান অ্যাকশন। কিছু একটা করতে হবে, মানে আমাকে রাস্তা বলে দিচ্ছে যে কেমনে, হাউ। এটা বাদে বাকিগুলো সবই হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়ালের মধ্যে ডিফিকাল্টি হচ্ছে লেভেল গুলা সেট করা। ব্যাপারটা বুঝতে পারছি? প্রথম দিন একটু ডিফিকাল্ট লাগতেছে আমি জানি, বাট দিস ইজ সামথিং যেটা মানে প্রথম দিনে এরকম কারোরই হয় না যে স্যার অনেক ইজি কি পড়াচ্ছেন। দিস ইজ ডিফিকাল্ট ডেফিনেটলি, কারণ এটা অনেক সাবজেক্টিভ ম্যাটার। তো ওই যে উনি একটা কথা বলছিলেন না, যে একটা ছোট কোম্পানির জন্য কিন্তু ছোট ছোট ডিসিশনও কিন্তু অনেক বড়। তো আপনাকে ওই বিজনেসের সিচুয়েশনটা আপনাকে বলে দিবে, এবং অপশন দেখেই বুঝতে পারবেন। ওকে, সো মুভিং অন টু আওয়ার নেক্সট টপিক, হুইচ ইজ ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস এর মধ্যে এটা একটা জিনিস ফান্ডামেন্টালি মাথায় রাখবেন, ডাবল ক্লিক করে দিচ্ছি আমরা। একটা ফাইন্যান্স ম্যানেজারের মেইন কাজটা হচ্ছে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। একটা ফাইন্যান্স ম্যানেজারের মেইন টার্গেট কি হওয়া উচিত? আমার শেয়ার হোল্ডারদের যে সম্পত্তি আছে, এটা আমি যত পারবো বাড়াবো। শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ দ্য মেইন অ্যান্ড অনলি টার্গেট।
Shareholder wealth maximization is a fundamental principle of financial management. You should seek to understand the different aspects of the syllabus, finance, dividend policy, investment appraisal within this. Many other objectives থাকতে পারে পাশাপাশি, which is profit maximization, বিজনেসের গ্রোথ থাকতে হবে, মার্কেট শেয়ার ক্যাপচার করব, পাশাপাশি সোশ্যাল রেসপন্সিবিলিটিস থাকবো, দুইটা গরিবকে খাওয়াবো, আমরা বুড়িগঙ্গা নদী পরিষ্কার করব, এগুলো থাকতে পারে পাশাপাশি। বাট আপনার সবার আগে কি অবজেক্টিভ? শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আপনি বুড়িগঙ্গা নদী পরিষ্কার করতে গিয়ে যদি দেখেন যে আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে না শেয়ার হোল্ডারের, তাহলে অ্যাজ আ ফাইন্যান্স ম্যানেজার ইউ ডু নট নিড টু কেয়ার অ্যাবাউট বুড়িগঙ্গা নদী, বাদ দেন। কিন্তু যদি আপনি বিলিভ করেন যে বুড়িগঙ্গা নদী পরিষ্কার না করি, 2 দিন পরে গভর্নমেন্ট এসে আপনাকে বলবে ভাই ফাইন দেন, তাহলে আমার কি করা উচিত? বুড়িগঙ্গা নদী পরিষ্কার করা উচিত। বিকজ ফাইন দিলে আমার শেয়ার হোল্ডারের ওয়েলথটা কমে যাবে। একটু ডিপ চিন্তা করতে হবে কিন্তু, মানে একটা জিনিস শুনবা আমরা এটার সাথে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কি আছে, বাট আছে। সবার আগে আমরা চিন্তা করবো শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওকে, তো এখানে বাকি যা আছে একটু পরে পরে নেবেন, এমন কিছু ঝামেলার কিছু নাই। আচ্ছা, এখানে দুটো টার্ম আছে। A distinction must be made between maximizing and satisfying. কেউ আপনারা আনলিমিটেড পিৎজা খাইছেন কোনো অফার টফারে গেলে? কেউ খায়? মোকামাল খাইছো? কয় স্লাইস খাইছো তুমি? খাইতে খাইতে মরে গেছো, ভুলে গেছো কয়টা? 20টা? 20 স্লাইস পারবা? ইফাস করে খাইছো অনেকগুলা? 20টা কি খাইছো নাকি সেটা বলো। 15টা? 10টা খাইছো। আচ্ছা, এখন তোমার খিদা মিটে গেছিল কখন? সত্যি করে বলো তো, 6-7টা সময় বা 4-5টা কিন্তু খিদা মিটে যাওয়ার কথা। বাকি যেটা খাইছো ওটা কি? আচ্ছা, 2-3টা না, 2-3 সময় খিদা শেষ। বাকিটা কেন খুঁজছি আমরা? চোখের খিদা বলে না, চোখের খিদা। ও, টাকাটাকে উঠাইতে হবে, হ্যাঁ এটাও তো একটা আছে। টাকা বসতো ফ্রেন্ডরা মিলে বসতো যে না তোরই খাইতে হবে, আমাদের সবার টাকা তোরই উঠাইতে হবে, মানে সব ফাইন্যান্স ম্যানেজার শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজিং। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাইজিং মানে কি? Seeking the maximum level of returns even though they might involve exposure to risk and much higher management workloads. কিছু কিছু ফাইন্যান্স ম্যানেজার আছে, কিছু কিছু বিজনেস আছে, they want to maximize everything, ফুল পাওয়ারে কাজ করবো, অন্যদের ক্ষতি হইলে হোক। মানে আজকে আমার বহুত টাকা কামাইতে হবে, এই জন্য আমি কি করবো? পাগলের মতন কাজ করবো, রাত্রেবেলা 2 ঘন্টা ঘুমাবো, এক বেলা খাবো, ওয়াশরুমও কম যাবো, খালি কাজ করবো। তো এটা কি বলা হবে? ম্যাক্সিমাইজিং। এখানে অনেক রিস্ক আছে, কিন্তু হেলথ রিস্ক এসে পড়বে না, একটা মানুষ যদি এমনি ধরে। আর কিছু স্যাটিসফাইসিং, স্যাটিসফাইসিং এর কনসেপ্ট যারা বিলিভ করে তারা মনে করে আমার যতটুকু লাগবে সেটা হয়েছে, আচ্ছা না হয় আরেকটু বেশি নিলাম, বাস ডান। কিছু কিছু মানুষ আছে পিৎজা খাইতে যায় আনলিমিটেড, বুঝছো, ওই 3-4টা খাওয়ার পরে হয়ে গেছে, আমি আর খাবো। আরে ভাই তুই আসছিস কেন এটার মধ্যে? না আমার আর লাগবে না, আমি আর খাবো না। বাস, ঠিক আছে। দিস পিপল আর নোন অ্যাজ স্যাটিসফাইসিং। নাও ফাইন্যান্স ম্যানেজার্স হ্যাভ টু বি আইদার অফ দিস টু। কিছু কিছু ফাইন্যান্স ম্যানেজার আছে, দে উইল টেক এক্সেসিভ অ্যামাউন্ট অফ রিস্ক এন্ড কিপ অন টেকিং রিস্ক টু ম্যাক্সিমাইজ রিটার্নস। আর কিছু কিছু মানুষ জোনায় বুঝছো বিলিভ করে কি না এর থেকে বেশি রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। শেয়ার হোল্ডাররা চাইছিল 10% গ্রোথ, আমি 11% আনছি, আর দরকার আছে এই বছর পুশ করার দরকার নেই। সো কোনোটাই খারাপ কোনোটাই ভালো এরকম কোনো কিছু না, ইটস জাস্ট দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হুইচ ক্যাটাগরি ইউ ফল আন্ডার। এটা থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। ম্যাক্সিমাইজিং মানে কি? গোয়িং অল আউট। স্যাটিসফাইজিং মানে কি? টার্গেট অ্যাচিভ, কাম ডাউন, ঠান্ডা হয়ে যাও, আর লাগবে না। ঠিক আছে, স্টেক হোল্ডার্স অবজেক্টিভস এন্ড কনফ্লিক্টস এর মধ্যে আসি। এই চ্যাপ্টারটা আসলে খুব বোরিং, আমার এত বিরক্ত লাগে, পুরো থিওরি তো। স্টেক হোল্ডার মানে বুঝি সাউন্ড সাউন্ড কেন শোর অফ কারা এরা, মানে পাইপলাইন মানুষ, তাই না? এনভায়রনমেন্ট হইতে পারে, গভর্নমেন্ট হইতে পারে, হ্যাঁ ওরা আউটসাইড। আচ্ছা, এক্সটার্নাল ইন্টারনাল পরে বলছি, দোজ হু আর অ্যাফেক্টেড বাই দ্য কোম্পানিজ ডিসিশনস তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার। যেমন আমি যদি আমার এখানে কথা বলি, আই এম টেকিং আ ক্লাস, আমার স্টেক হোল্ডার কি আপনারা? আর কি আছে স্টেক হোল্ডার বলেন? আমার কমিউনিকেট কমিউনিকেট কথা বলো ভাই, আমি ঘুমাই যাবো একটু বলি। সৌরভী হোক বলবো, মুকাম্মেল বলবো, এমপ্লয়িজ, আর একটা বলেন। এড বেসড স্টেক হোল্ডার কারা কারা? আপনারা তো ডেফিনেটলি স্টেক হোল্ডার, আমাদের এমপ্লয়িজরা স্টেক হোল্ডার। আর ACCS স্টেক হোল্ডার ডেফিনেটলি ইয়েস, উই আর ট্রাইং টু আপলিফট देयर ব্র্যান্ড। আর ল্যান্ডলর্ড, ভাড়া দিচ্ছি না। আর আর নাই, সরকার ট্যাক্স নেয় না। এই যে পাশে যে মনে করেন এক লোক আছে, আমি যে কেউ কেউ করতেছে ও শুনতেছে না, পাশে যে নেইবার ও তো স্টেক হোল্ডার।
ও একদিন খুব শান্তিতে ছিল, এখন রাত্রেবেলা কথা বলতেছে, তো ওর ঝামেলা হইতেও পারে। সো স্টেক হোল্ডার ইজ এনিওয়ান এন্ড এভরিওয়ান হু ইজ affected by the business's operations. Now, this has to be classified. এটাকে অনেক বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করা যায়। The most basic one is internal, connected এবং external. ইন্টারনাল কারা, যারা অর্গানাইজেশনের ভিতরে আছে, ভিতরে কারা আছে, কোম্পানির এমপ্লয়িরা এবং ডিরেক্টর ম্যানেজমেন্ট তারা। কোম্পানির সাথে কানেক্টেড কারা, যারা ইনভেস্টমেন্ট দিছে, কাস্টমার্স, সাপ্লায়ার্স, ফাইন্যান্স প্রোভাইডার্স এবং কম্পিটিটরস, এরা কানেক্টেড। এরা আমার জন্য ডিরেক্টলি এফেক্টেড হচ্ছে। আর ইনডিরেক্টলি এফেক্টেড হচ্ছে এক্সটার্নালরা, যারা হচ্ছে গভর্নমেন্ট, কমিউনিটি এট লার্জ, প্রেশার গ্রুপস, রেগুলেটরস, এরা সবাই। এরা এক্সটার্নাল, এরা কিন্তু আমার ঘরের ভিতরে জীবনও আসে না। হ্যাঁ, কিন্তু এরা মনে করেন আসে যায়, আর এরা ভিতরেই থাকে। সো ইন্টারনাল, কানেক্টেড এবং এক্সটার্নাল। কেন আমরা স্টেক হোল্ডার পড়তেছি? বিকজ ওয়েন আ ফাইন্যান্স ম্যানেজার ডিসাইডস টু ম্যাক্সিমাইজ দেয়ার ওয়েলথ, তখন এই স্টেক হোল্ডার আসলে গেটস এফেক্টেড। একটা ফাইন্যান্স ম্যানেজারের মেইন টার্গেট কি? শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। হাউ ডু উই ইনক্রিজ শেয়ার হোল্ডার ওয়েলথ? প্রফিট বাড়াইতে হবে। আচ্ছা, প্রফিট বাড়াই কেমনে? ইফাস, প্রফিট বাড়াবো কেমনে? সেলস বেশি করা। আচ্ছা, আর কি বই আছে? কস্ট কমান। কস্ট কমান, আমার এমপ্লয়ীদেরকে ডাকলাম একদিন, বললাম আপনাদের বেতন হাফ, কিছু করার নাই, যান কাজ করেন। এমনি করলে প্রফিট বাড়বে নাকি বাড়বে না? বাড়বে। আচ্ছা, এখন এটা দিয়ে কি আমার শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়েছে? কেন হয়নি? ইনভেস্ট করলে আরো হয়, বাট আমি আমাদের স্যালারি কাটছি, সমস্যা কি? এই বছর তো ঠিকই আমি বেশি বেশি ডিভিডেন্ড দিতে পারবো, নেক্সট ইয়ারটা দেখবো আর এমপ্লয়ি খুঁজে পাইতেছি না, তাহলে ওই বছর কি হবে? যা লাভ দিয়েছিলাম তার থেকে ডাবল ট্রিপল লস হয়ে যাবে। সো আমাকে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করে ডিসিশন নিতে হয়, বাট উই হ্যাভ টু এগ্রি দ্যাট এভরি টাইম উই আর চুজিং ওয়ান স্টেক হোল্ডার, উই আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং প্রবলেম ফর অ্যানাদার। আজকে আমি যদি সেলস প্রাইস বাড়াই দিতে পারি, আমার প্রফিট বাড়বে না, কিন্তু কাস্টমারদের সমস্যা হয়ে গেল না? আমি যদি কমাইতে চাই, তাহলে আমার এমপ্লয়ীদের কষ্ট হতে পারে, সাপ্লায়ারদের কষ্ট হতে পারে। এই তো কানেকশন গুলো আমাদেরকে বুঝতে হবে। দেয়ার ইজ অলওয়েজ সামথিং কল্ড মানে ট্রেড অফ, একটা ট্রেড অফ থাকবেই। ওকে, যেমন এখানে আমাদেরকে একটু কনফ্লিক্টের কথা বলছে, এমপ্লয়ি এবং শেয়ার হোল্ডারদের মধ্যে কনফ্লিক্ট কেমন লাগতে পারে বলেন তো? এটা তো আমি অলরেডি বুঝাই ফেলেছি। এমপ্লয়ীদেরকে কি বলবো? স্যালারি কমাই দিব। তাহলে কি হবে? শেয়ার হোল্ডারদের প্রফিট বেড়ে যাবে। বা শেয়ার হোল্ডারদেরকে বলবো ভাই প্রফিট একটু কমাই দিব, এমপ্লয়ীদেরকে খুশি করবো, স্যালারি বাড়াই দিব। সো কনফ্লিক্ট। কাস্টমার এবং কমিউনিটির মধ্যে কেমনে সম্পর্ক চিন্তা করেন তো, যেরকম কেমনে? হ্যাঁ, প্রাইসের জন্য কি হবে বলো? আমি যদি প্রাইস বাড়াই দিই, কাস্টমাররা খুশি। উল্টা, আমি যদি কমাই দিই, তাহলে ওরা খুশি। কিন্তু যখন আমি কমাই দিব, আমার পকেটে কম টাকা আসবে, তাহলে আমি কমিউনিটির জন্য আবার কাজ করবো কেমনে? আমার যখন এক্সেসিভ টাকা থাকবে, তখন আমি চিন্তা করবো দুঃখী মানুষ একটু খাওয়াই, গরিবদের একটু খাওয়াই, বুড়িগঙ্গা নদী ক্লিন করি। And ওদের খুশি করতে গিয়ে বুড়িগঙ্গা নদী ময়লা রয়ে গেল। শেয়ার হোল্ডার এবং ফাইন্যান্স প্রোভাইডারদের মধ্যে কি কনফ্লিক্ট? ফাইন্যান্স প্রোভাইডার মানে ধরে নেন লোন, লোন প্রোভাইডার। শেয়ার হোল্ডাররা কি চায়? বেশি বেশি ডিভিডেন্ড। ওদের কিছু ডিভিডেন্ড দিতে চাই, তাহলে আমার লোন নেওয়া যাবে না, পেমেন্ট করতে কষ্ট হবে, ইন্টারেস্ট পে করতে কষ্ট হবে। আবার ওদেরকে যদি ইন্টারেস্ট পেমেন্ট আমি সব করে দিই, তাহলে আমার টাকা থাকবে না, শেয়ার হোল্ডারে দিব কি? সো এটাই, এগুলো নিয়ে আসলে আমাদের ডিসকাশন, নাথিং টু ডিফিকাল্ট। এখন আসি এজেন্সি থিওরি। এজেন্সি থিওরি, হ্যাঁ, হোয়াট ইজ এজেন্সি থিওরি? বেসিক্যালি বড় বড় কোম্পানি, স্পেসিফিক্যালি ইফ আই সে পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি যারা শেয়ার হোল্ডার, তারা কি কোম্পানি চালায়? কে চালায়? ডিরেক্টররা। ডিরেক্টররা কারা? বেতনভুক্ত নরমাল কর্মচারী। হ্যাঁ, এখন ওরা টপ ম্যানেজমেন্ট, ওরা ডে টু ডে সবগুলো ডিসিশনই নিচ্ছে না কেন? বাট এটাকেই বলা হয় এজেন্সি রিলেশনশিপ, দ্যাট দ্য ডিরেক্টরস আর এজেন্টস অফ দি শেয়ার হোল্ডার্স। মালিক যে ডিসিশনগুলো নিত, সেটা ওরা নিচ্ছে, বাট দিস লিডস টু আ লট অফ প্রবলেমস। আপনার নিজের টাকা আপনি নিজে যেভাবে যত্ন করবেন, আরেকজনের টাকাকে আপনি এত সুন্দর করে যত্ন করবেন? জীবনও করবেন না। সো এজেন্সি রিলেশনশিপ অকার when one party, the principal হচ্ছে আমাদের এই কেসটাতে শেয়ার হোল্ডার্স, employs the agent, এজেন্ট কারা? ডিরেক্টরস, on their behalf. In particular, directors or agents act on behalf of the shareholders. How to reduce the problems caused by agency relationships? আমরা জানি যে সবসময় কি হয়, ডিরেক্টররা কিন্তু মানে নিজেদের কথার আগে চিন্তা করতে পারে। So how do we reduce the problem? There are always agency problems. Agency problems are not uncommon. প্রত্যেকটা কোম্পানিতে এজেন্সি প্রবলেম আছে। এজেন্সি প্রবলেম কমানোর জন্য আমরা যেটা করতে পারি, there are a few techniques, এবং এখানে এই কথাটাকে বলা হয় কিন্তু ডিভোর্স অফ ওনারশিপ এন্ড কন্ট্রোল। এই কথাটা কেন বলতেছে দেখেন, যে ওন করে সে কোম্পানি কন্ট্রোল করে না, আর যে কন্ট্রোল করে সে কোম্পানি ওন করে না।
তো এটাকে আমরা জানি যে কিছু করার নেই, তাই বলে কি পাবলিক লিমিটেড কোম্পানি লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার, ওরা কি এসে কোম্পানি চালাবে? আবার মনে করো কোম্পানি যারা ডিরেক্টর আছে ওদের আমরা কি করতে পারি, ওদের কি আমরা শেয়ার হোল্ডার বানাই দিব? হ্যাঁ আচ্ছা, এটা তাও একটু পসিবল কিছু না। কেমনে ওদের বলবো? সব দিব না, বাট কিছু শেয়ার আপনি কিনেন, কিছু শেয়ার আপনার কিনতেই হবে। কিনবেন না মানে? কিনতেই হবে আপনাকে। তো যখন ওর নিজের টাকা খেটে গেল, কিছু শেয়ারে যদি খেটে যায়, এখন কিন্তু ও চিন্তা করবে, আচ্ছা আমিও তো একটা মালিক, হাউ ক্যান আই টেক ডিসিশন দ্যাট উইল ইম্প্যাক্ট মাই ওন ওয়েলথ। মানে দুটো অপশন ছিল, সব শেয়ার হোল্ডারে নিয়ে আসবো, বাই তোর কোম্পানি চালান। এটা ইজ নেক্সট টু ইম্পসিবল। তো বেস্ট সলিউশন একটা কি আছে, ডিরেক্টরদের বলবো তোরা ভাই কিছু শেয়ার কিন। দ্যাট ইজ হাউ ইউ ম্যানেজ দিস কনফ্লিক্ট। তো এখানে কিছু কমপ্লিট, মানে এটা করার জন্য আসলে কিছু রিজন আছে। ওরা টাইম টু টাইম, হিস্ট্রি হ্যাজ ইট দ্যাট ইজ দ্য হোল, ইন দ্য পাস্ট 20 ইয়ার্স তারা কিছু কিছু কাজ করছে যেগুলো আসলে, যেগুলোর জন্য আমরা বুঝতে পারছি যে না, এজেন্সি প্রবলেম আসলে এক্সিস্ট করে। সবাই এত ভালো মানুষ না। চাকরি দিছে বলে কি হয়েছে, ওরা চাকরি করছে 2-3 বছর, 4th ইয়ার থেকে নিজের মতো নিজের সুবিধাটা দেখা শুরু করছে। তো দ্য ফার্স্ট থিং ইজ রেমুনারেশন। ডিরেক্টরদের রেমুনারেশন ওরা নিজেরাই সেট করতো আগে হিস্টোরিক্যালি। আমি হচ্ছে ডিরেক্টর একটা কোম্পানির, আমি স্যালারি নিজের কত রাখতাম, মনে করেন আপনি কত রাখতেন নিজের স্যালারি? আপনি মনে করেন গ্রামীণ ফোনের ডিরেক্টর হয়ে গেছেন, কেউ আপনার দেখেন নাই, আপনি সিইও, আপনি কম টাকা নিতেন? কেন কম টাকা নিতেন? এই যে ইভাল হাসতেছে, ও চিন্তা করতেছে প্রথম মাসে এমন একটা বেতন নিব যে কোম্পানি পরে বাইরে ফেলে দিবে। বাট নো প্রবলেম, এমন টাকা নিব শেষ। সো ইয়েস, রেমুনারেশন কিন্তু আগে অনেক উল্টাপাল্টা ছিল, এন্ড দ্যাট ইজ ওয়াই এখন কিন্তু কর্পোরেট গভর্নেন্স নামে একটা সিস্টেম আসছে। তোমার ডিরেক্টর, তুমি ডিরেক্টর, তুমি এক্সিকিউটিভ ডিরেক্টর, তোমার স্যালারি তুমি সেট করতে পারবে না। দেয়ার ইজ সামথিং কল্ড নন এক্সিকিউটিভ ডিরেক্টরস, দে হ্যাভ টু ডিসাইড অন ইউর স্যালারি। রেগুলেশন তো জেনারেল মিটিং এ এজিএম এ ডিসাইড হয়, বাট এজিএম এর মধ্যে আপনার প্রত্যেক মাস বেতন নিচ্ছেন না, মাঝখান থেকে ঈদ বোনাস, বিশাল বড় ঈদ বোনাস নিয়ে গেছেন, ফেস্টিভ্যাল বোনাস, এই সেই হাবি জাবি বলে কি করবেন আপনি? আর শেয়ারহোল্ডাররা তো সব শেয়ারহোল্ডার কি এজিএম এ আসে? যেগুলো আসে ওরা হচ্ছে ডিরেক্টর একটু লাই দেয়, আর আপনি করেন সমস্যা, আমরা আসি তো। ঠিক আছে, তো এরকম করে করে আসলে কোম্পানি কিন্তু 12টা বেজে যাবে। 1 বছর ভালো গেল, 2 বছর ভালো গেল, 3rd ইয়ারে দেখবেন কোম্পানির কিচ্ছু নাই। সো রেমুনারেশন সেট করার একটা সিস্টেম নিয়ে আসছে এখন। এছাড়া এম্পায়ার বিল্ডিং করে, এরকম বড় বড় কোম্পানির বহুত মানুষজন দেখছি কি করে, ইচ্ছা করে কোম্পানির টাকা আছে। এখন আমি হচ্ছে মনে করেন একটা কোম্পানি ডিরেক্টর হয়েছে মাত্র রিসেন্টলি, তার মানে আমার কত ক্ষমতা বুঝছেন, আমি পাবলিক লিমিটেড কোম্পানির একটা ডিরেক্টর। এখন আমি যেটা করব, আমি তো চাকরিজীবী, আমার তো এই কোম্পানি সারা জীবন থেকে যাবো না, একটা পয়েন্টে মুভ অন টু ডিফারেন্ট কোম্পানি। তো নতুন কোম্পানি থেকে যখন সিভি জমা দিব, আমার কিছু কোয়ালিটিস দেখাতে হবে না? আমার কি কোয়ালিটিস থাকতে পারে? আমি কোম্পানি চাকরি করছি এত বছর, এবং ডিউরিং মাই টাইম দিয়ে আমি আরো হাজারটা কোম্পানি অ্যাকোয়ার করছি, আমি কয়েকটা কোম্পানি কিনছি। ও আপনি কোম্পানিও কিনছেন? হ্যাঁ হ্যাঁ, আমি কোম্পানি ম্যানেজ, গ্রুপ অফ কোম্পানি চালাই আসছি, আমার বেতন দেয় এখন 20 লাখ। তো নিজস্ব প্রোফাইল এনহ্যান্সমেন্ট করার জন্য যেসব কোম্পানি আমার দরকার নাই, ও এগুলো বসে বসে কিনছে, জাস্ট টু এনহ্যান্স হিজ ওন ইনট্যাঞ্জেবল একটা মানে পেপার, এই পেপারের ওর প্রোফাইলটাকে ইমপ্রুভ করার জন্য বহুত মানুষ এটা করছে। শেয়ার হোল্ডারদেরকে বুঝাইছে যে না ভাই এই কোম্পানির মতো লাগতো, সাপ্লায়ার ছিল আমি কিনে ফেলছি, আমার ইন্টারনেট প্রোভাইডার ছিল আমি ওকে কিনে ফেলছি। ব্যাপারগুলো বুঝতে পারতেছি। সো জাস্ট টু এনহ্যান্স হিজ ওন মানে রেপুটেশন অ্যামং দি ইন্ডাস্ট্রি। অনেকে আবার কি করে, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করে। হোয়াট ইজ ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং? প্রত্যেকটা ডিরেক্টরদের একটা স্যালারি থাকে, একটা হচ্ছে বেসিক স্যালারি, আর একটা হচ্ছে পারফরমেন্স বেসড। পারফরমেন্স বেসড যদি হয় প্রফিট, তো নয় প্রফিট কি ম্যানিপুলেট করা যায়? অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিটের মাধ্যমে, আইএসআইএফআরএস এর মাধ্যমে, ডেবিট ক্রেডিট মাধ্যমে করা যায় মোকাম্মেল? করা যায় না, মানে প্রফিটটাকে কি ম্যানিপুলেশন করা পসিবল নাকি পসিবল না সেটা বলো। ইনভেন্টরি ভ্যালুয়েশন কেমনে হয়, এফকো লিফো ফিফো, তাই না? একটু চেঞ্জ করে দাও, প্রফিট চেঞ্জ হয়ে যাবে। বা তুমি এটাও বাদ দাও, মনে করো আমি রিডিউসিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন হয়, স্ট্রেট লাইনও হয়, চেঞ্জ করে দাও। সো ম্যানিপুলেশন করলে তুমি খামোখাই প্রফিটটা বেশি দেখাইলা, কমিশন নিলা। এমনও করা যায় যদি প্রফিটের উপর তুমি দাও টার্গেট ওদেরকে, ঠিক 31 ডিসেম্বরের আগে, মানে ডিসেম্বর মাসটা ওরা ইচ্ছা মতো সেল দেখাবে, বিভিন্ন কাস্টমার কাস্টমার মানে ফিকটিশিয়াস কাস্টমার বানাবে, ওরই মনে করেন কাজিন মাজিন কিছু একটা হবে, ওরে পাঠাই দিছে প্রোডাক্ট, সেলস হয়েছে, ইনভয়েস হয়েছে, ডেলিভারি হয়েছে, সেলস রেকর্ড হবে না? সেলস বেড়ে গেল, সেলস বেড়ে গেলে কি হবে, প্রফিট বেড়ে গেল। ফেব্রুয়ারি মাসের থেকে দেখবেন ইচ্ছে মতো পুরো রিটার্ন আসছে, ওই যে ফেরত দিয়ে দিচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, সব সব প্রত্যেকটা এলিমেন্ট অফ দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ক্যান বি ম্যানিপুলেটেড। তো এটাকে বলে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, এগুলোও তারা করছে হিস্টোরিক্যালি। দে হ্যাভ অলসো ডান সামথিং যেটাকে বলে অফ ব্যালেন্স শিট ফাইন্যান্স। অফ ব্যালেন্স শিট ফাইন্যান্স, হোয়াট ইজ অফ ব্যালেন্স শিট ফাইন্যান্স? যখন এখানে লোন নিতে যায় একটা বিজনেস, যখন লোন নেয় তখন কি তারা সিকিউরিটি দেয় না? সিকিউরিটি কিছু কিছু সময় তারা সিকিউরিটি ছাড়াই লোন দিচ্ছে,
ব্যাংকের ম্যানেজারের সাথে খাতির ভালো, আপা আপনি তো চিনেনি আমাকে, দেন না। হ্যাঁ, বা আপনি যদি লোনটা স্যাংশন করে দেন, আমি আপনাকে কিছু আসি তো আমি, এমন করে করে যদি এভাবে করি, তাহলে কি হতে পারে? আমার আমার রিস্ক পড়ে যাচ্ছে না? এটা এগেন্স্টে কোনো সিকিউরিটি দিই নেই। ব্যাংক তো আর আমাকে বুঝবে না, ব্যাংক যখন ডিফল্টের টাইম চলে আসবে, এসে আমার অ্যাসেট সিজ করতে চাবে, অ্যাসেট তো নাই, তখন তো কোম্পানি পড়বে বিপদে। তো এগুলো অনেক সময় করে থাকছে অনেক মানুষ। ফাইনালি টেক ওভার বিড, আমি এই কোম্পানি বেচে দিব। আরেকজন আমাকে বলছে যে আপনার কোম্পানির ভ্যালুয়েশন এত, দেন আপনাকে কিছু এক্সট্রা টাকা দিব, আমি এই কোম্পানি সেলই করে দিচ্ছি। টেক ওভার বিড আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। বা কিছু আনএথিক্যাল অ্যাক্টিভিটিস আমি করতে পারি, যেমন রবি হ্যাজ দিস থিং, ইন অর্ডার টু ইনক্রিজ দ্যার প্রফিটেবিলিটি বাই ইনক্রিজিং ইজ ব্র্যান্ড রেপুটেশন। রবি একবার একটা কাজ করছিল, সেটা হচ্ছে গরিব বাচ্চাদের ঈদের কাপড় দিছিল। এটা কি খারাপ কাজ? এটা তো খারাপ কাজ। তাহলে কি খারাপ হয়েছে এখানে? ছবি তুলতে সেটাও খারাপ কাজ না। সমস্যা রয়েছে কি, বাচ্চাদেরকে প্রায় 1-1.5 হাজার বাচ্চাকে কাপড় দিচ্ছে, দিয়ে হচ্ছে এটা খোলা মাঠের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে তোমার দাঁড়াও বাবা, দাঁড়াইছে, দাঁড়ায় উপর থেকে ড্রোন দিয়ে ছবি তুলছে। তো ওদের যেই ড্রেসটা ছিল, ওই ড্রেসটা এমন ভাবে ডিজাইন করা ছিল, যেভাবে তাদেরকে অর্গানাইজ করছে, উপর থেকে রবির লোগোটা আসছে। এন্ড পিপল লাইক, মানে এটা কি করলো ওরা? মানে ওদের মার্কেটিং এর টুল হিসেবে ইউজ করে তো ঈদের জামা দিয়ে। তো এটা কিন্তু ব্যাকল্যাশ করতে পারে। হুম। তো এইসব জিনিসও তারা করতে পারে। তো এখন আমরা কি করতে পারি টু মেক দেম হ্যাপি, বা তাদেরকে ইন লাইনে রাখার জন্য আমরা কিছু ম্যানেজারিয়াল রিওয়ার্ড স্কিমস রাখতে পারি। দেখেন, common types of reward schemes include remuneration linked to minimum profit level, economic added value added EVA অথবা revenue growth. Best and best is always executive share option schemes, যেটা বললাম আমরা, ওদেরকে বলো শেয়ার কিনতে, এটা বেস্ট। তোমরা শেয়ার কিনো, এখন শেয়ারের দাম 5 টাকা, এই শেয়ার তুমি বেচতে পারো 5 বছর পরে, এখন বেচতেই পারবে না। তো 5 বছরে দিস ডিরেক্টরস উইল নট ডু এনিথিং যেটাতে ওদের কি শেয়ারের ভ্যালুটা ফল করে। উল্টে যদি ভালো করতে পারে, ধরেন 5 টাকার শেয়ার যদি মনে করেন 5 বছরে 50 টাকা হয়ে যায়, তাহলে পার শেয়ারে লাভ কত? 45 টাকা। এই শেয়ার গুলা বেচতে তোরা নগদ কোটিপতি। তার মানে এই 5 বছর অ্যাটলিস্ট ওরা কোনো আনএথিক্যাল কাজ বা কোনো উল্টাপাল্টা কাজ করবে না। এই তো, তো এটাই হচ্ছে আমাদের ইসপের বিষয়টা। আমাদের ইসপটা খালি একটু মাথায় রাখবেন। কর্পোরেট গভর্নেন্স অলরেডি ডিসকাশন করছি। ইটস আ সিস্টেম দ্যাট ইজ, ইটস আ গাইডেন্স, দিস আর রুলস দ্যাট আর অ্যাপ্লাইড টু দ্য স্টক মার্কেট। ইফ ইউ আর আ পাবলিক লিমিটেড কোম্পানি, দিস আর নট লস, দিস আর সাম গাইডলাইন্স, ইউ হ্যাভ টু ফলো দেম। ইট ইজ নট ম্যান্ডেটরি। ফলো না করলে হাউএভার ইউ হ্যাভ টু ক্রিয়েট আ কর্পোরেট গভর্নেন্স রিপোর্ট, যে আমি কেন ফলো করলাম না। কর্পোরেট গভর্নেন্স যেরকম বলা হয়েছে, একজন এক্সিকিউটিভ ডিরেক্টর শুড নট সেট হিজ ওন রেমুনারেশন। কে সেট করবে? নন এক্সিকিউটিভ। নন এক্সিকিউটিভ ছিল না দেখে আমি সেট করছি, করতেই পারো, বাট কেন তুমি করলা নিজের স্যালারি নিজের সেট, তুমি একটা এক্সপ্লেনেশন দাও। সো এই একটা জবাবদিহির একটা রাস্তা করছে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। এগুলো নিয়ে আমাদের আসলে খুব একটা কোশ্চেন আসে না। এটা মেইনলি আপনারা ডাবল এ অডিট এন্ড অ্যাসুরেন্স যে পেপারটা, সেখানে আপনারা এটা কভার করতে পারবেন। হ্যাঁ, এটা আমাদের এখানে জাস্ট দেওয়া দরকার, দিয়ে দিছে। এই তো মোটামুটি এগুলা নিয়ে ডিসকাশন আছে। নেক্সট হচ্ছে কর্পোরেট অবজেক্টিভস কে মেজারমেন্ট করার জন্য আমরা রেশিও অ্যানালাইসিস করব, এবং দিস ইজ চ্যাপ্টার নাম্বার 19। চ্যাপ্টার নাম্বার 19 আমরা কিছু ধরনের একটা বিজনেসের পারফরমেন্স মেজার করার জন্য, একটা প্রফিট মেকিং বিজনেসের পারফরমেন্স মেজার করার জন্য, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজার করার জন্য আমরা এই 4টা অ্যাসপেক্ট দেখতে পারি। কোম্পানির প্রফিটেবিলিটি চেক করব, কোম্পানির ডেট এবং গিয়ারিং কিরকম দেখতে পারি, কোম্পানির লিকুইডিটি দেখতে পারি, এবং কিছু ইনভেস্টর রেশিও আছে সেগুলো দেখতে পারি। কিছু এক্সাম্পল যদি দিই না কেন, প্রফিটেবিলিটি রেশিও গুলোর মধ্যে পড়বে আমাদের, এনি আইডিয়া? গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, আরওসিই, এই টাইপের জিনিসগুলো। ডেট এন্ড গিয়ারিং এর মধ্যে তো গিয়ারিং রেশিও পড়ে গেছে। লিকুইডিটির মধ্যে কি পড়বে? কারেন্ট রেশিও, কুইক রেশিও, রিসিভেবল ডেজ, পেয়েবল ডেজ। ইনভেস্টর রেশিওর মধ্যে একটু আগে ডিসকাস করতেছিলাম ইপিএস, ভেরি ইম্পর্টেন্ট। এই তো মোটামুটি এগুলো আমাদের পড়বো, বাট এগুলো আমরা সবকিছু চ্যাপ্টার নাম্বার 19 থেকে দেখে নিই। ফাইনালি কামস নট প্রফিট অর্গানাইজেশন। এদের আসলে অবজেক্টিভ সেট করা এবং এদের পারফরমেন্স ইভ্যালুয়েট করা হ্যাজ অলওয়েজ বিন আ চ্যালেঞ্জ। সো দেয়ার ইজ দিস মডেল নোন অ্যাজ ভ্যালু ফর মানি এবং 3 E's। এই 3 E's একটু বোঝার চেষ্টা করি। 3 E's হচ্ছে ভ্যালু ফর মানি। একটা নন প্রফিট অর্গানাইজেশনের অবজেক্টিভস গুলা কি অ্যাচিভ হচ্ছে কিনা সেটা দেখার জন্য উই হ্যাভ টু লুক ইনটু দ্য 3 E's। দ্য ফার্স্ট ই অফ দ্য 3 E's ইজ ইকোনমি। Next, we have to check that if the operation going on efficiently, and finally effectiveness. যেরকম আজকে আমি একটা গ্রামে একটা স্কুল খুলছি, একটা গ্রামে একটা স্কুল দেব। কেন স্কুলটা দিতে যাচ্ছি? এই গ্রামের শিক্ষার যে হার, এটা অনেক কম, বিলো দ্য অ্যাভারেজ।
ন্যাশনাল একটা অ্যাভারেজ আছে, সে অ্যাভারেজের নিচে আছে। তো মাই টার্গেট ইজ যে এখানকার বাচ্চা কাচ্চা পড়াশোনা করে শিক্ষিত হয়ে বের হবে। দ্যাট ইজ মাই টার্গেট। এটা কি একটা নট প্রফিট একটা অবজেক্টিভ না? এটা কিন্তু আমার প্রফিট মেকিং এর কিছু নেই। এখন সরকারি ফান্ডে এই কাজটা করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইকোনমি। ইকোনমি হচ্ছে ইনপুট পর্যায়ে পড়ে। মানে আমি যখন স্কুলে সেট আপ করবো, আমি কি অনেক বিলাসবহুল স্কুল বানাবো? আমাদের নট প্রফিট অর্গানাইজেশন বেসিক জিনিসপত্র দিব। আপনারা অনেক সময় দেখবেন আমাদের বাংলাদেশে এরকম অনেক সময় হয়েছে করাপশনের ঠেলায়, মনে করেন হসপিটাল সেট আপ করছে, এর বালিশ উঠানোর জন্য নাকি 2 লাখ টাকা করে খরচ হয়েছে। একটা বালিশ কিনতে 20 লাখ টাকা দেয়। ডেফিনেটলি এটা ইকোনমি হচ্ছে না। ইকোনমি কাকে বলা হবে? যে আজকে আমি স্কুলের একটা বোর্ড কিনতে গেছিলাম, বোর্ডটা আমি ভালো মতো দামাদামি করে সুন্দর দামে কিনছি। আমি কম দামি জিনিস কিনবো, সেটা ইকোনমি না, বাট আমি পারফেক্ট দামে কিনছি, দ্যাট ইজ ইকোনমি। 20 লাখ টাকা দেখাই দিলাম এটার দাম, এটা কিন্তু ইকোনমি হবে না। এরপর হচ্ছে এফিসিয়েন্সি। আমি স্কুলটা সেট আপ করছি, চেয়ার টেবিল টেবিল সবকিছু রাখছি, বাট পোলা বাইন আমি কন্ট্রোল করতে পারি না। পোলা বাইন এসে প্রতিদিন বোর্ড ভেঙে ফেলায়, টেবিল ভেঙে ফেলায়। এটা কিন্তু আমার এফিসিয়েন্সি হবে না। বা টিচার স্কুল দিছি, টিচার স্কুলে আসতেছে না, অ্যাটেন্ডেন্স নাই, বাচ্চা কাচ্চা আসতেছে না, টিচার খালি মারে, এই জন্য আসে না, তো এফিসিয়েন্সি নেই। আর ইকোনমি যদি না থাকে, এফিসিয়েন্সি যদি না থাকে, তাহলে এফেক্টিভনেস কি হবে? আমার এই এলাকার বাচ্চা কাচ্চা কি শিক্ষিত হবে? হবে না। এটা দেখবেন কয়েকদিন পরে উল্টা হয়ে গেছে। তো উল্টা আর উল্টা কাজ হয়ে যাবে। তো আমাদেরকে এফেক্টিভনেস এনশিওর করতে হবে। তো একটা প্রফিট অর্গানাইজেশনের, নন প্রফিট অর্গানাইজেশনের এই তিনটা জিনিস যদি পারফেক্টলি হইতে থাকে, মানে প্রথম দুটো যদি ঠিক মতন হয়, তাহলে এফেক্টিভনেস আসবে। তো এফেক্টিভনেস মেজারমেন্ট করবো কেমনে? কয়টা বাচ্চা এনরোল হয়েছিল, কয়টা বাচ্চা ক্লাস 1-এ ঢুকছিল, কয়টা বাচ্চা এইচএসসি তে বের হইল। তো এখান থেকে আমরা আমাদের এফেক্টিভনেসটা মেজার করে ফেলতে পারি। মোটামুটি এটাই হচ্ছে আমাদের 3 E's এর বিষয়। চলেই আসছে শেষের দিকে, একটু টেস্ট আন্ডারস্ট্যান্ডিং গুলো করে ফেলি। এটা করা লাগবে, এটা করি। সবাই ট্রাই করবো কিন্তু, হ্যাঁ। Which of the following is not one of the three main types of decision facing the financial manager in a company? তিয়াত্তর। মুকম্মল। হ্যাঁ, ইকোনমিক ডিসিশন ওদেরকে নিতে হয় না। প্রথমের দিকেই তো বললাম তিনটা জিনিস: ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড এবং ফাইন্যান্স। The agency problem is driving force behind the growing importance attached to sound corporate governance. In this context, the agents are the managers. Good. Which of the following is an example of a financial objective that a company might choose to pursue? How is the culture? Financial objective. ডি বাংলাদেশ, ঢাকা। আচ্ছা, একজন ডি বলতেছেন, বাকিরা কি মনে করেন? ইয়েস, ডি। রেশিও মানেই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ। গিয়ারিং এর রেশিও নাই ফার্স্ট, ডি। নাম্বার 5, which of the following sorry, in the context of managing performance in non-profit organizations, which of the following definitions is incorrect? কোনটা ইনকারেক্ট? মানে তিনটা কারেক্ট আছে। ইনকারেক্ট। এ ঠিক আছে, ডেফিনেটলি। বি, economy means doing things cheaply, not spending two when the same thing can be bought for one, ঠিক আছে তো? সি হবে আনসার। মানে 2 টাকার জিনিস কিনবো কেন 1 টাকা অ্যাভেলেবল থাকলে? সি হবে আনসার। 6, which of the following is a problem associated with managerial reward scheme? হুম, সাহস করে বলে ফেলি। সি, সি। কি তোমরা পিছিয়ে কি? সি, সি ঠিক আছে। যখন আমি ম্যানেজার রিওয়ার্ড স্কিম গুলো দিই, তখন সেলফ ইন্টারেস্টেড পারফরমেন্সটা মানুষ বেশি টার্গেট নেয়। বুঝেছে না, আমি একাই ভালো বলছি, খাতায় এক্সাম দেওয়ার সময় চিটিং করতে ফ্রেন্ড পাশে বসে আছে, খাতায় এমনি করে লেখে, লিখে দেবো না, ঠিক আছে? কারণ একজন অ্যাওয়ার্ড পাবেন। তো এর জন্য মনে করেন এই সেলফ ইন্টারেস্ট পারফরমেন্সটা বেশি এনকারেজ হয় এট দ্য এক্সপেন্স অফ টিম। দ্যাট ইজ এ প্রবলেম। আর নাই, শেষ। So that is the end of chapter number 1. Thank God. Chapter number 2 is calculations.
and the basic to investment appraisal will start from chapter number 2 on Saturday. Okay, Allah Hafiz.